এই মুহূর্তে একটু যুক্ত করে নেব তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাকে স্বাগত জানাই একাত্তর জার্নালে। তার আগে, বিরতির আগে অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ কিছু বলতে চেয়েছিলেন, আপনি সেটা এখন একটু কন্টিনিউ করতে পারেন। অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো, আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে সরকারের কিছু করণীয় আছে কিনা। দেখেন, ওই যে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আমাদেরকে ঐক্যমত্য কমিশন থেকে যে স্প্রেডশিটটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু আপনার এই যাবতীয় সংস্কার বাস্তবায়নের জন্য 6টা কৌশল উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আপনি জানেন যে 4টা কৌশলই আছে আপনার নির্বাচনের আগে বাস্তবায়ন। সেখানে বলা হয়েছে এই 6টা কৌশলের যে কোন কৌশলে আপনারা বাস্তবায়ন। পরবর্তীতে তো একটা কৌশলে এসে বোধহয় ঠেকেছে, একটা প্রস্তাবনা একাধিক বিকল্প থাকতেই পারে। হ্যাঁ, আচ্ছা, সেখানে কিন্তু আছে, মানে শেষে এসে দুটো প্রস্তাব করা হচ্ছে। আমাদের যেটা প্রশ্নের জায়গা সেটা হলো যে এই 6টা অপশনের, তাহলে বোঝা গেল যে 6টা অপশনের যে কোনো একটাতেই বাস্তবায়ন যদি আমরা করতে যাই এটা আইনগত কোনো বাধার সৃষ্টি করবে না, এটাই বোঝা যায়। যে সেটা হয়তো সরকার দায় নিয়েছে অথবা এটা আইনের কোনো সমস্যা নেই। কিন্তু যখন ঐক্যমত্য কমিশনে সকল আলোচনা শেষ হয়ে গেল এবং তখনই আমরা দেখতে পাচ্ছি যে সরকার বলছে, যতটুকু বলছে এর চাইতে বিএনপি জোর গলায় বলে যাচ্ছে যে না, বাস্তবায়ন যাই করি আমরা নির্বাচনের পরে করতে হবে। তাহলে আমাদের প্রশ্ন হলো, যদি আগের 4টা অপশনের যদি আইনগত ভিত্তি না থাকে তাহলে ওই 4টা অপশন ঐক্যমত্য কমিশন থেকে কেন প্রদান করা হলো? এক। দ্বিতীয় প্রশ্ন হলো, বিএনপি এখন যে কথাটা বলতেছে যে চেয়েছে বা বলছে, এই কথাটা প্রথম মিটিংয়ে তারা কেন বললো না যে স্প্রেডশিট থেকে বাকি 4টা অপশনকে দূর করে দেওয়া হোক? এটা কিন্তু বলেনি। তার মানে বোঝা যায় যে এখনো আগের যে কোনো 4টা অপশনে বাস্তবায়ন করা যেতে পারে, এটা যেটা বলছে এটা একটা বাজে কথা। আরেকটা প্রশ্ন আপনি ভাইকে বলেছেন, সেটাও আমি বলি যে পিআর এর কথা যে আমরা বলছি এটা সংবিধানে নেই। আমি আপনাকে বলি যে আমাদের সংবিধান সংস্কারের যে 70টা প্রস্তাব আনা হয়েছে, কেন আনা হয়েছে? এগুলি সংবিধানে নেই বলেই, বা সংবিধানে আংশিক আছে, সেটাকে সংস্কার করতে হবে। যদি সংবিধানে নেই এরকম 70টা প্রস্তাবের উপরে আলোচনা পর্যালোচনা হয়ে ডিসাইড হতে পারে, তাহলে পিআর সংবিধানে নেই এই কথা বলে পিআর কে সাইড করে দেওয়ার তো কোনো যুক্তি হতে পারে না। এটাই হলো আমাদের আন্দোলনে যাওয়ার আমাদের মৌলিক কিছু যৌক্তিক কথাবার্তা বা আইনি কথাবার্তা। এটা আমি স্পষ্ট করতে চেয়েছি আর কি। জি, কোনো প্রশ্ন? ওকে, ইমরান সালে প্রিন্স, আপনার একটু মন্তব্য চাই। একই সঙ্গে আমি যদি একটু যুক্ত করে দিই, মানে উনি বলেছেন জামায়াতের নেতা, উনি আমি যার বক্তব্যটা নিচ্ছিলাম, আমি আরেকবার একটু নামটা, ডক্টর হেলাল, উনি বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির। আজকে যে জামায়াতের কর্মসূচি ছিল সেখানে তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল সরকারকে চাপ প্রয়োগের পাশাপাশি সংবিধানের দোহাই দিয়ে ভয় ফেলার চেষ্টা করছে। তারা জুলাই সনদের আইনি ভিত্তি না দিতে নানা রকম ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আরও কথা বলেছেন, তারপরে তিনি বলেছেন এমনকি আজকে যারা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদেরও বিচারের মুখোমুখি করবে। তাই জাতীয় স্বার্থের পাশাপাশি সরকারের নিজের স্বার্থেও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া অনিবার্য। কি মন্তব্য করবেন? আপনারা অন্তর্বর্তী সরকারে যারা আজকে রয়েছেন তাদেরও বিচারের মুখোমুখি করতে পারেন এমন আশঙ্কা উনি প্রকাশ করেছেন, যে এই কারণে আপনারা আসলে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি এটা, এই কথা বলাটা অত্যুক্তি হবে না, জামাতে ইসলামী আসলে দিন দিন ভারসাম্যহীন হয়ে পড়ছে। তারা এমন এমন উদ্ভট কথাবার্তা বলে রাজনৈতিক অঙ্গনে তারা একটা মানে বিষ বাষ্প ছড়ানো এবং একটা বিভেদ এবং বিভাজনের রাজনীতি তারা ছড়িয়ে দেওয়ার জন্য তারা অযথাই উদ্ভট কথাবার্তা বলছে। আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে এই জামাত ইসলামের এই নেতা যে সকল কথা বলছেন এটা হলো মাঠের বক্তৃতা এবং অযথাই তারা একটা দোষারোপ। আমি জানি না উনি একটি রাজনৈতিক দল বলতে কোন রাজনৈতিক দলকে বুঝিয়েছেন, তবে যদি সেটা বিএনপিকে বুঝিয়ে থাকেন সেটা একেবারেই তার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তিনি এই কথাটা বলেছেন। বিএনপির এই ধরনের কোনো চিন্তা বা অভিলাষ নেই। আমরা বলেছি যে এই যে বর্তমান সরকার, এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে এবং সেই সরকারের প্রতি বিএনপির আকণ্ঠ সমর্থন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সেই কারণে আমরা সরকারকে আমরা বলেছি যে আপনারা
রাজনৈতিক দলগুলোর সাথে আরো নিবিড় সম্পর্ক বজায় রাখেন। কিন্তু প্রথম দিকেই আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, সবগুলো রাজনৈতিক দলের সাথে না, বরঞ্চ ওই জামাত ইসলামী সহ দুই একটি রাজনৈতিক দলের সাথে সরকারের আগে ঘনিষ্ঠতা অনেক বেশি ছিল। পরবর্তীতে যখন আমরা সরকারের নোটিশে এইগুলো আনলাম, তারপরে সরকার সব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে এবং এগিয়েছে। তো এই যে কথাগুলো বলছে যে বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করতে চাচ্ছে কিংবা সংবিধানের দোহাই দিচ্ছে, অবশ্যই সংবিধান তো আমাকে মানতেই হবে। এই সংবিধান তো বাতিল হয়ে যায়নি। আপনার সংবিধান আপনি যদি বাতিল করে দিতেন কিংবা স্থগিত রাখতেন তাহলে ছিল ভিন্ন কথা। তো যে সংবিধানের অধীনে আপনি এই সরকার শপথ নিয়ে আপনার কি বলে এই দেশ পরিচালনা করছে, তাকে তো সংবিধান মানতেই হবে। আর সংবিধানের যে সংস্কার সেটা অবশ্যই পার্লামেন্টেই করতে হবে। সেই সংস্কার সেটা অন্তর্বর্তীকালীন মাধ্যমে সেটা করতে পারে না। আপনার বক্তব্য পরিষ্কার। আমি তাহসিন রিয়াজ, আপনার কাছে আমার দুটি বিষয় আসলে জানার আছে। দুটি বড় ঘটনা আজকের। একটি তরমুজ, বাঁশি এবং লাউ সহ এনসিপিকে 50 প্রতীকের তালিকা দিল ইসি। এটা নিয়ে একটু আলোচনা করবো। একই সঙ্গে সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের দুর্ব্যবহার, আক্তার জারার সংবাদ সম্মেলন বর্জন। শুরুতে আপনাদের এই প্রতীক নিয়ে আসলে একটু প্রতিক্রিয়া জানি। ইসি যে প্রতীকগুলো আপনাদেরকে দিয়েছে সেগুলোর একটা তালিকা, 50টির তালিকাগুলো আমি পড়েছি। সেগুলো যে তালিকাগুলো সর্বশেষ আমরা গেজেটে দেখেছিলাম তার মধ্য থেকে অনেকগুলো, যদিও আপনারা বলছেন যে এখনও আপনাদের শাপলা, লাল শাপলা, সাদা শাপলা এবং শাপলা এর যে কোনো একটি পাওয়ার এখন পর্যন্ত সুযোগ আছে। ধন্যবাদ যারা আমার সাথে আছেন এবং যারা আমাকে দেখছেন। আমি কি অডিয়েবল কমপ্লিটলি? জি জি জি, শুনতে পাচ্ছি আমি ভালো। দেখুন, আমরা একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে বলেছি, স্পেশালি হচ্ছে যখন প্রতীক নিয়ে যখন এই আলোচনাটি হচ্ছে, এটি নতুন আলোচনা নয়। আমরা যখন নিবন্ধন জমা দিয়েছিলাম তারপর থেকেই কিন্তু প্রতীক নিয়ে আমরা মানে এই ডিসকাশনটাকে আমরা হচ্ছে পলিটিক্যাল সারফেসে আমরা বরাবরই রেখেছি। আমরা যে ব্যাপারটা, আমাদের যে স্ট্যান্ড পয়েন্ট, দলগতভাবে যে স্ট্যান্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে আমরা কোনো রকম আনইথিক্যাল বা সংবিধান বিরোধী কোনো ধরনের ক্লেম আমরা করছি না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড পয়েন্ট ইজ, আমরা কোনো এক্সট্রা প্রিভিলেজ কোনো কমিশন বা সরকারের কাছ থেকে চাচ্ছি না। এটা আমাদেরকে আগে বুঝতে হবে। মানে ধরেন আমি কোনো একটা জিনিস আমি চাচ্ছি, আপনাকে এটা বিচার বা বিশ্লেষণ আপনি কিসের উপর ভিত্তি করে করবেন? আপনি বিচার বিশ্লেষণ করবেন যে এটা কি রেশনাল ক্লেম কিনা, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, আপনাকে এটা বুঝতে হবে বা আপনাকে এটা জানতে হবে যে আমি এমন কোনো কিছু চাচ্ছি কিনা যেটা সাংবিধানিকভাবে কোনো ফরম্যাটে, কোনো সিস্টেমে এটা ক্ল্যাশ করে। দেখেন, আমরা কিছুদিন আগেই আমরা সংবাদ সম্মেলন করার মাধ্যমে কিন্তু আমরা একেবারে পরিষ্কার করেছি যতগুলো প্রতীক বিভিন্ন ধরনের পলিটিক্যাল সারফেসে আছে, প্রত্যেকটা প্রতীক নিয়ে আমরা কথা বলেছি। আপনি যদি এবি পার্টির প্রতীকের দিকে তাকান, ঈগল আছে। আপনি যদি জামাত ইসলামীর প্রতীকের দিকে তাকান, দাড়িপাল্লা আছে। আপনি যদি বিএনপির প্রতীকের দিকে তাকান, ধান আছে। এরকম অসংখ্য প্রতীক, কাঁঠাল আছে। কাজেই দেখেন, মানে আপনি যখন আমাকে আমার ন্যায্য কোনো আস্কিং, এটা যখন আপনি মিট করবেন না, আপনাকে জাস্টিফিকেশন দিতে হবে। দিস ইজ অল উই ওয়ান্ট। আপনি আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে যে দিস ইজ দি রিজন, এর জন্য আমি তোমাকে এটা দিচ্ছি না। এখন আপনি যদি এটা আমাকে, এই ব্যাখ্যাটুকু যদি আপনি আমাকে দিতে না চান, তাহলে আমরা কমিশনের যে স্বাধীনতা বা কমিশনের যে ক্যাপাসিটি বা কমিশনের যে মানে ইসি কর্মকর্তারা জানিয়েছেন যে জাতীয় নাগরিক পার্টি প্রথমে শাপলা, কলম এবং মোবাইল ফোনের যে কোনো একটি প্রতীক তাদের পাওয়ার জন্য আবেদন জানায়। আপনি মাথা নাড়ছেন, এটা কি সত্য নয়? না, এটা তো আমরা অপশন হিসাবে দিয়েছি। মানে আপনি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখানে আপনি দেখেন যারা নিবন্ধন করে তাদের পক্ষ থেকে অপশন দেওয়ার সুযোগ থাকে, সুযোগ তারা দিয়েছে। আচ্ছা, আমি আপনাকে এই কলম এবং মোবাইল ফোনে এখনো অপশন আছে। আমি প্রশ্নটা আপনাকে ঘুরিয়ে পড়ি। আপনি যদি 1 নম্বর অপশন দেন এবং আপনি যদি সেটা পাওয়ার দাবিদার হন, আপনি 1 নম্বর পয়েন্ট বা 1 নম্বর অপশন আপনি কেন ছেড়ে আসবেন উইদাউট গেটিং এনি এক্সপ্লেনেশন? দিস ইজ দি মানে আমি আপনাকে যদি 1 নম্বর যদি নাই থাকে তাহলে তো আমাদের 2 নম্বর চুজ করতে হবে। আমি একটু শেষ করি। ধরে নিলাম হাইপোথেটিক্যালি আমি সেখানে 10টা অপশন দিয়েছি। দ্যাটস ভেরি ফাইন, ইউ ক্যান ইভেন প্লেস ইট, কোনো সমস্যা নাই তো এটার সাথে। সমস্যা হচ্ছে
আপনাকে আমাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি আমাকে কেন 1 নম্বর অপশনটা দিচ্ছেন না। দিস ইজ দি থিং, আর কিছু না। এবং আজকে আপনি দেখেন, আজকে একটা খুব পরিষ্কার বক্তব্য মান্না ভাইয়ের পক্ষ থেকে এসেছে। জি। আমরা মান্না ভাইকে এটার জন্য অনেক বেশি থ্যাঙ্কফুল মান্না ভাইয়ের প্রতি। তিনি একটা চমৎকার একটা মানে আজকে উদারতার একটা মানে ডোর তিনি ওপেন করেছেন এবং একটা বড় এক্সাম্পল তিনি সেট করেছেন। যদিও পরবর্তীতে আমরা বেশ কিছু না, কিন্তু উনি মানে ওনার এই কথার মধ্যে কি কোনো খেদ ছিল? মানে উনি কিন্তু বলেছেন যে আমরা যদি মানে আমরা চেয়েছিলাম তখন জাতীয় প্রতীক বলে আমাদেরকে দেয়া হয়নি, এখন দিলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা মামলা মোকদ্দমায় যাব না। না, ইটস ভেরি ক্লিয়ার। মানে আপনি স্টেটমেন্টের দিকে তাকান, খুবই ক্লিয়ার মানে স্টেটমেন্ট। তাহলে তো এই প্রশ্নটা এসে যায় যে উনি যে কারণে পাননি সেই কারণে নির্বাচন কমিশন মানে সেই কারণটা যদি চেঞ্জ করেন তাহলে মানে সেটা অন্যায় হবে কিনা? কেন অন্যায় হবে না? মানে আপনাদের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে। দেখেন, আমি একটু ভেঙে দেই। মানে ওনাকে না দিয়ে আপনাদেরকে যদি দেয়া হয় তাহলে এটা নিয়ে কথা উঠবে কিনা? না, এটা তো তার বলতে হবে। এটা আপনি বলে দিলে তো হচ্ছে না, না। আমি বললেও হবে। মানে এটা আমার কাছে মনে হয় যে আমি বললেও হবে যে সেখানে নির্বাচন কমিশন আসলে নিরপেক্ষ থাকলো কিনা দুইজনের না, ব্যাপারে। সেই ব্যাখ্যাটা আমি করি। দেখেন, প্রথমত আমার প্রতীকের প্রশ্ন, আপনি আমাকে ব্যাখ্যা দিবেন প্রতীক লেজিট কি লেজিট না, প্রতীক পাওয়ার কোনো ডিমেরিটস আছে কিনা। যদি প্রতীক পাওয়ার কোনো ডিমেরিটস না থাকে, এরপর আপনি দেখবেন যে আসলে এটা কাকে দিবেন। এই তো আপনার প্রসঙ্গটা। এখন এটা মান্না ভাই চেয়েছে, মান্না ভাই এটাও ক্ল্যারিটি দিয়েছে, এটা যদি এনসিপি কে দেওয়া হয় তার কোনো সমস্যা নেই। এখন তিনি তার পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে এটা বলেছেন। এখন আমি আপনাকে বলি যে এটার দাবিদার ছিলেন, সে যদি এটার উপর থেকে ক্লেম ছেড়ে দেন, আপনি এটাকে উদারতা বা আপনি এটাকে মানে পলিটিক্যাল একটা কার্টিসি বা এটাকে পলিটিক্যালি একটা মানে ভালো এক্সাম্পল হিসাবে না দেখে আপনি কেন এটাকে ক্রিটিক্যালি দেখছেন? মান্না ভাই তো এটাকে ক্রিটিক্যালি দেখেন নাই, আমরা তো এনসিপি হিসাবে এটা ক্রিটিক্যালি দেখতেছি না। কাজেই এখন আপনি দেখতে পারেন, ইটস ভেরি ওকে। মানে আপনি দেখবেন কেন এই প্রশ্নটা আমি করতেছি, বিকজ আপনার কোনো স্ট্র্যাটেজি আছে কিনা এটার পেছনে, আপনার কোনো ব্যাখ্যা আছে কিনা। আমার কোনো সমস্যা নাই, একটা স্বাধীন রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আপনার যে কোনো ক্লেম থাকবে, দেয়ার ইজ নো ইস্যু। বাট এখানে মান্না ভাই যেখানে প্রবলেম দেখতেছে না, এনসিপি যেখানে প্রবলেম দেখতেছে না, সেখানে আপনি আপনার প্রশ্ন নিয়ে প্রশ্ন করতেই পারেন, দেয়ার ইজ নো ইস্যু। মজার ব্যাপার হচ্ছে দুইটা কি স্টেক হোল্ডার কিন্তু এটা নিয়ে বিতর্কে জড়াচ্ছে না, দ্যাটস দি ম্যাটার। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আপনি যে আরেকটা প্রসঙ্গ যেটাকে অবতারণ করেছেন, সেটা হচ্ছে যে আজকে সাংবাদিকদের সাথে আজকে এয়ারপোর্টে একটা ঘটনা ঘটেছে। দেখেন, প্রথমত আমি খুব ক্লিয়ার একটা ব্যাপার বলি, এটা নিয়ে আমাদের অভ্যন্তরে আমরাও বিচার বিশ্লেষণ করছি আসলে সেখানে কি ঘটেছে। এই ধরনের ঘটনা যতটুকু এটা গড়িয়েছে, সাংবাদিকরা আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অ্যাসেটস, এবং জুলাই বিপ্লব বলি, আমাদের পরবর্তীতে এই জুলাই বিপ্লবকে ধরে রাখা বলি, এই প্রত্যেকটা কার্যক্রমের সাথে যারা সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী সাংবাদিকতায় বিশ্বাস করেন, যারা সত্যিকার অর্থে এই লাল সবুজের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র এবং সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে যারা আপোষহীন ছিলেন, তাদের বিরাট রকম অবদান রয়েছে, এটা আমরা কোনোদিন অস্বীকার করি না। কাজেই তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা, তাদেরকে অপমান করা, তাদের সাথে কোনো ধরনের বাকবিতণ্ডাতে জড়ানো, তাদের সাথে কোনো ধরনের ঝগড়া বিবাদে জড়ানো, তাদেরকে ধাক্কা দেওয়া, এ ধরনের কাজ এনসিপি তো ডেফিনেটলি আমাদের এন্ড থেকে তো আমরা এটার যে কোনো পর্যায় থেকে এটার বিপরীতে, এটা যে কেউ করলে সেটার ব্যাপারে আমাদের অবস্থান থাকবে খুবই পরিষ্কার, এবং আমরা এটাকে খুবই মানে ক্লোজলি আমরা এটাকে অবজার্ভ করছি, আমরা দেখছি। এবং আমাদের পক্ষ থেকে আমরা জানি না এটা এখন পর্যন্ত ডিটেইলি আমরা এটা বিচার বিশ্লেষণ করছি, আপনি জানেন যে ইট টেকস টাইম, বাট এটা যদি হয়ে থাকে এটার ব্যাপারে আমরা খুবই সরি ফিল করেছি তাদের কাছে। আপনি জানেন যে ইনস্ট্যান্টলি এই ঘটনার পরপরই আক্তার, তাসনিম যারা সেখানে ছিলেন, তারাও কিন্তু ইনস্ট্যান্টলি এটাকে অ্যাড্রেস করেছেন এবং তারাও এই ব্যাপারটাতে তারা দুঃখ প্রকাশ করেছেন উইদাউট ইভেন মানে গেটিং ইন ডেপথ রিসার্চ। তারা কিন্তু আগে এটার ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। কাজেই আমাদের অবস্থান, আমরা কেন যারা বাংলাদেশের খবর মানুষের কাছে, আমরা কেন তাদের সাথে বিরুদ্ধচারণ করব? পরিষ্কার হয়েছে আপনার বক্তব্যটা, থ্যাংক ইউ। আবুল কালাম আজাদ মজুমদার, আপনি মাঠের সাংবাদিক, মানে এটাকে আসলে কিভাবে দেখেন একজন সাংবাদিক হিসেবে? কারণ আমরা দেখি যে এরকম অনেক ক্ষেত্রেই সংবাদ সংগ্রহ করতে গিয়ে নানান সময় মানে এটা তো হয়ই আসলে, তাই না? নানান একটা পরিস্থিতি, নানান সেই জায়গায় আসলে মানে সাংবাদিকরা কি করতে পারেন বা কিভাবে সাংবাদিকরাও রিয়াক্ট করতে পারেন কিনা, মানে সেই জায়গায় আসলে কি দেখেন আপনি? আমি মনে করি যে সাংবাদিকরা যতক্ষণ সাংবাদিকতা করছেন ততক্ষণ কারো কোনো সমস্যা হওয়ার কথা না।
বা কেউ যদি তাদের সাংবাদিকতার জন্য যদি প্রতিবন্ধকতা তৈরি করে, তাহলে আমরা সবাই মিলে চেষ্টা করব এই প্রতিবন্ধকতাটা যাতে দূর হয়। কারণ সাংবাদিকতাটা আমরা মনে করি যে এটা জরুরি, আমাদের সমাজের জন্য জরুরি, রাজনীতির জন্য জরুরি। আর সাংবাদিকরা যদি সাংবাদিকতা না করে সেখানে অন্য কিছু করতে চান, তাহলে যার সাথে যেটা করবেন সে হয়তো তখন পরিস্থিতি বুঝে তার মতো করে সেটা দেখবেন। তবে আমরা কখনোই আশা করি না যে সাংবাদিকদের সাথে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে। এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। আমরা আশা করব যে এটা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই রিয়েলাইজেশনটা আসবে, যেটা একটু আগে আমাদের তাহসিন বলল। আমরা বিশ্বাস করি যে আমাদের রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে সহিষ্ণুতার পরিচয় দিবে, ধৈর্যের পরিচয় দিবে। অনেক সময় হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে সাংবাদিকদের যেমন আরেকটু সহনশীল থাকা জরুরি আমি মনে করি, কারণ পরস্পর যদি আসলে সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করে, তাহলে এটা এ ধরনের পরিস্থিতির আর রিপিট হবে না বলে আমার বিশ্বাস। জি, তাহসিন রিয়াজ, মানে আমি যদি ঘটনাটা আরেকটু মানে পড়ি আমার দর্শকদের, সেখানে যেমন হুমায়ুন কবিরের বক্তব্য চলার মধ্যেই হুমায়ুন কবির অর্থাৎ তারেক রহমানের তিনি উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তিনি যখন বিমানবন্দর থেকে আসেন তখন তার বক্তব্য নেওয়া হচ্ছিল। সেই সময়ই বোধহয় এনসিপির নেতাকর্মীরা পাশে ছিলেন। তারা তাসনিম জারা এবং আক্তার হোসেনকে বরণ করতে গিয়েছিলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হয়ে গিয়েছিলেন তারা। সেই সময় তারা মানে স্লোগান দিতে থাকেন, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিতে শুরু করেন। এতে হুমায়ুন কবিরের কথা শুনতে সাংবাদিকদের সমস্যা হচ্ছিল। এনসিপির নেতাকর্মীদের এভাবে উচ্চস্বরে স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করেন একজন সাংবাদিক। তখন এনসিপির কিছু নেতাকর্মী কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন। একে কেন্দ্র করে সাংবাদিকরা বিমানবন্দরে এনসিপি নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়ে সাংবাদিকরা চলে যাচ্ছেন। তখন এনসিপির কয়েকজন নেতা সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন না করার অনুরোধ করছেন। ক্ষুব্ধ সাংবাদিকদের অনেকে এনসিপির নেতাকর্মীদের দুর্ব্যবহারের সমালোচনা করছেন। এনসিপির এক নেতাকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, কিছু মানুষের জন্য সবাইকে ভুল বুঝেন না প্লিজ। তবে এনসিপি নেতার এমন আবেদনে সাংবাদিকরা সাড়া দেননি। জবাবে এক সাংবাদিক বলেন, এবার ফাঁকা করে দিছি, বহু জায়গা হয়েছে, আপনারা মিছিল করেন। মানে পরিস্থিতিটা এখন কি আপনারা এরপরে কোনো ধরনের কোনো মানে খতিয়ে দেখা বা এটা কোন প্রেক্ষিতে হয়েছে, কেন হলো, কারা এর সঙ্গে মানে জড়িয়ে পড়েছিলেন, সেগুলো কি আপনারা দেখছেন বা এরকম কিছু হয়েছে? দেখুন, আমি তো একটু আগেই এই ব্যাপারটা খুব পরিষ্কারভাবে জানালাম আপনাকে যে এটা ডেফিনেটলি আমরাও এটা দেখছি এবং আমরাও এই ব্যাপারটা নিয়ে খুবই মানে আহত হয়েছি যে এই ধরনের ঘটনাটা কেন ঘটলো। এই ধরনের ঘটনাটা তো আপনারাও যখন কাভার করতে যাচ্ছেন, আমরা তো এটা তো একটা পারস্পরিক একটা মানে সৌহার্দ্য সম্প্রীতির জায়গা। আপনারা যাচ্ছেন, আমরা সেখানে আমাদের লোকজনরা সেখানে তাদেরকে রিসিভ করতে গিয়েছে। কাজেই মানে আমরা দুপক্ষের কথাই আমরা একটু জানার চেষ্টা করছি, আমরা একটু বোঝার চেষ্টা করছি আসলে কি হয়েছে সেখানে। এবং অবভিয়াস আমি মানে একটা রিপিট হবে, আবার সেম কথাগুলো আমাকে হয়তো বলতে হবে যে আমরা আমাদের অভ্যন্তরে আমরা আমাদের ব্যাপারগুলোকে নিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। এবং দেখেন, আপনি আবার যখন প্রশ্নটা করেছেন, আমি আবারও আপনাকে এটা বলি যে সেখানে কিন্তু ইভেনচুয়ালি আমাদের এখানে টপ অফ সিনিয়র লিডারশিপ ইমিডিয়েটলি ব্যাপারটাকে অ্যাড্রেস করেছেন। জি জি, কাজেই দেখেন মানে ব্যাপারটা খুবই আমার কাছে মনে হচ্ছে পরিষ্কার। ঠিক আছে, আমি কি একটু সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং মৌলানা ফজলে বাড়ি মাসুদ আপনাদের একটু মন্তব্য আশা করব। এই আলোচনাটা আমি এখানে আসলে শেষ করতে চাই। শুরুতে ইমরান সালেহ প্রিন্স। প্রথমেই এনসিপির প্রতীক বরাদ্দের ব্যাপারে যেটা হয়েছে, এই ব্যাপারে বিএনপির কোনো সে নাই। শাপলা দিলেও আমাদের কোনো আপত্তি নেই, না দিলেও কোনো আপত্তি নেই। সেই ব্যাপারে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নিবে, সেই ব্যাপারে আমাদের কোনো সে নাই। দ্বিতীয়ত হচ্ছে এনসিপির আজকে একটি প্রতিনিধি দল মানে যারা প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের অধিবেশনে গিয়েছিলেন, তারা ফিরে আসার পরে হয়তো একটা সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। সেখানে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে সেটা দুঃখজনক। আসলে এটা ঘটাটা কোনোভাবেই মানে কাম্য ছিল না বা নাই। তো এরকম আসলে রাজনৈতিক কর্মসূচিগুলিতে মাঝে মধ্যে এরকম ঘটে না যে তা না, কিন্তু আমাদের সবাইকেই
দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এবং আমাদেরও অনেক নেতা দেখেছি বিদেশ থেকে আসার পরে আপনার ধরেন এয়ারপোর্টে আমরা লোকজন জড়ো করি, সেটাও কিন্তু ঠিক না। ইতিমধ্যে জানেন যে আমাদের দলের একজন মানে নেতা, উনি ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে এরকম লোকজন জড়ো করার পরিপ্রেক্ষিতে মানে সাধারণ যাত্রীদের যে বিড়ম্বনার শিকার হতে হয়েছে, সেই কারণে সেই নেতাকে দল থেকে শোকজ করা হয়েছে এবং চূড়ান্ত নোটিশও দেওয়া হয়েছে যে এরকম ভবিষ্যতে করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো আমরা যেহেতু জনকল্যাণের রাজনীতি করি, জনগণের স্বার্থ বিবেচনাই করেই করতে হয়। এখন যেহেতু পরিবর্তিত একটা পরিস্থিতি এবং আমরা যেহেতু পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চাই না, তো সে কারণে এইগুলো আমার মনে হয় একটু পরিহার করা উচিত। হ্যাঁ, প্রেস ব্রিফিং হতেই পারে এয়ারপোর্টে, কিন্তু ওই যে রিসিভ করার নামে সেখানে যে আমাদের নেতাকর্মীদেরকে আমরা জড়ো করি বা তারা যে কোনো স্লোগান দেয়, বিদেশিরা অনেকে আসে, তারাও তো বিড়ম্বনার শিকার হয় এবং তারাও আমাদের দেশ সম্পর্কে একটা বিভিন্ন মানে ইয়ে হয়, সেটা আমাদের ক্ষেত্রে হয়। আমরাও কিন্তু এরকম এই কালচার করেছি বা এখনো হয়তো করছি, কিন্তু এটা করা উচিত না আমাদের। এইগুলো আমাদের চিন্তা চেতনায় নিয়ে আসা উচিত। আর যেটাই ঘটেছে আমি আশা করি এটা উদার মানসিকতা দিয়েই উভয় পক্ষেরই দেখা উচিত এবং সাংবাদিকদেরও এটা একটু উদার মানসিকতা দিয়ে দেখা উচিত। এবং এনসিপিকেও আমি পরামর্শ দেওয়ার অধিকার তো আমার নেই, আমরা অনুরোধ করব যে বিষয়টি আরো খতিয়ে দেখার জন্য, যে তারা যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো যেন ঘটনা না ঘটে। কারণ সাংবাদিকতা বা সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের 4টি পিলারের মধ্যে একটি, মানে মুক্ত সাংবাদিকতা। তো সেই কারণে তাদেরকে যদি আমরা দায়িত্ব পালন করতে না দেই, তাহলে কিন্তু গণতন্ত্রকে এখানে সেভাবে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো না। আমাদের সব বিষয় একটু অধ্যক্ষ চিন্তা ভাবনা করি। এক্স্যাক্টলি। অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, আপনার একটু মন্তব্য আশা করছি, ছোট করে এই আলোচনাটা শেষ করতে চাই। আসলে আজকে এয়ারপোর্টে যেটা ঘটেছে, আসলে হয় কি যে সব জায়গায় সহনশীলতা দরকার, আর অতি উৎসাহই এটা কোথাও জায়গায় ভালো নয়। আপনারা দেখেছেন বিগত বিশেষ করে আওয়ামী আমলেই দেখা গেছে যে অতি উৎসাহ দেখাতে গিয়ে প্রশাসনের অনেকে এত বেশি মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে। আমরা সেসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যারা আমরা অভ্যর্থনা জানাতে যাই, তারাও সেখানেও কিন্তু কিছু মানুষ থাকে অতি উৎসাহী, আবার যারা ওখানে বর্জন করেছে সেখানেও তাদের মধ্যেও যদি অতি উৎসাহী কেউ হয়ে যদি সবাইকে বের করে নিয়ে আসার জন্য যেন বর্জন করব, এই টেন্ডেন্সি থেকে যদি কেউ করে, এটাও ঠিক না। উভয় পক্ষে যদি আমরা সহনশীলতাকে বজায় রাখতে পারি, তাহলে এটা আমাদের দেশ, জাতি, সব জায়গায় আমাদের পরিষ্কার হয়েছে। মানে এনসিপির প্রতীক নিয়ে একটা ছোট মন্তব্য আপনার আশা করি আমি। এটা তো আমরা শুধু আশা করব যে এই বিষয়ে পরিস্থিতি এমন দিকে যাবে না যাতে কোনো রাজনৈতিক জটিলতা তৈরি হয়। এটা একটা সমাধানযোগ্য বিষয়, এটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা মনে করি যে এই বিষয়ে একটা ইতিবাচক সমাধান আসা সম্ভব। মানে এ ব্যাপারে কি নির্বাচন কমিশনই শেষ কথা? নির্বাচন কমিশন না, আইনের মধ্য থেকে নির্বাচন কমিশন তো অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, তবে তারা যে সিদ্ধান্তটা দিয়েছেন সেই সিদ্ধান্তটা কেন দিয়েছেন সেটা যদি সবাই জানতে পারে, তাহলে আমার মনে হয় নিয়ে আর আলাপ আলোচনাটা বেশি দূর করাবে না। জি, আমরা এই আলোচনাটা শেষ করতে চাই। ধন্যবাদ জানাচ্ছি তাহসিন রিয়াজ, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ এবং সৈয়দ ইমরান সালেহ প্রিন্স যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছে ৭১ জার্নালের সঙ্গে থাকবেন আশা করি।